শেখ হাসিনার সময়ে বাংলাদেশে প্রচুর দুষ্কৃতিকারী দেখেছি আমরা, অর্থাৎ গডফাদার দেখেছি। কয়েকজন গডফাদারের নাম কি চোখ বন্ধ করে এক টানে বলতে পারেন? ফেনীতে জয়নাল হাজারী, নারায়ণগঞ্জের শামীম ওসমান, লক্ষ্মীপুরে এম এ তাহের, ফরিদপুর শরীফপুরে আলতাফ গোলন্দাজ, চিটাগাঙে নাসির, আজম নাসির। এই এক এক জায়গায় এদের এক একটা গডফাদার ছিল। বর্তমান বাংলাদেশে সবথেকে বড় গডফাদার কে? কোনোভাবে কি বলতে পারেন? বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় গডফাদার আসিফ মাহমুদ, উপদেষ্টা আসিফ মাহমুদ অর হিজ ফাদার। এটা কিভাবে বুঝবেন? এই কথার কোনো ব্যাকগ্রাউন্ড আছে, কোনো তথ্য প্রমাণ আছে? অ্যাকচুয়ালি দিস ইজ নট। কিন্তু বাংলা ভিশন যে স্টাইলে গত 15 দিন যাবৎ প্রচার চালাচ্ছে, তাতে কিন্তু স্পষ্ট প্রমাণিত আসিফ মাহমুদ এবং তার বাবা বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী, বড় গডফাদার হিসাবে পরিগণিত। এটা কিন্তু দেখাই যাচ্ছে, বুঝাই যাচ্ছে। দুটি ইস্যু ঘটেছে এখানে। ঠিক 71 টিভি যেই ভূমিকায় ছিল গত বেশ কয়েক বছর যাবৎ, মানে 71 টিভির প্রতিষ্ঠার পর থেকেই তারা একটি আওয়ামী লীগের প্রচার যন্ত্র হিসেবে কাজ করেছে, বা মেঘনা গ্রুপের রক্ষা কবচ আর আওয়ামী লীগের প্রচার যন্ত্র হিসেবে কাজ করেছে। আমরা শাহনাজ মুন্নী, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবুদের অপকর্ম দেখেছি ক্যামেরার পেছনে থেকে। ক্যামেরার সামনে থেকে শাহনাজ মুন্নী বা নাজমুন মুন্নীরা তারা এসব কর্মকাণ্ড চালাতো। কিন্তু এখন আমরা দেখছি বাংলা ভিশনের সেই একই চরিত্র দেখিয়ে যাচ্ছে। আসিফ মাহমুদকে সবথেকে ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছে। ঠিক বছর 4-5 আগে, আরও বেশি হবে, 10 বছর আগে গোলাম মাওলা রনির সাথে ইন্ডিপেন্ডেন্ট টিভি যেই চরিত্র প্রদর্শন করেছে, সেটি ছিল একই ধারার, একই ঘটনার পরিক্রমা। গোলাম মাওলা রনিকে যে একই রকম, মানে দখলদার, চাঁদাবাজ, মাফিয়া, গডফাদার বানিয়ে রেখেছে, মানে গলা চিপার গডফাদার। এখন কুমিল্লা অঞ্চলের সমগ্র অপরাধের দায়ভার এই আসিফ মাহমুদ এবং তার পরিবারকে চাপিয়ে দিয়েছে। এটা বাংলা ভিশন করছে। তাদের মালিক হলো ইশরাক, সাদেক হোসেন খোকের পোলা ইশরাক, যে নাকি মেয়র হওয়ার জন্য কান্নাকাটি করেছিল কিছুদিন। সেটা আইনানুগ না হওয়ায় সেখানে ব্যর্থ হয়ে সে আসিফ মাহমুদের পিছনে লেগেছে। এখানে রহস্যটা কোথায় জানেন? রহস্যটা আসলে আসিফ মাহমুদ যেখানে নির্বাচন করবে, সেখানে বিএনপির প্রার্থীকে জানেন, শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, খুব শক্তিশালী প্রার্থী, বড় বড় দানিওয়ালা লোক। শেখ হাসিনার 16 বছর দেশেই থাকতে পারে, এখন যাদের গুণে দেশে এসেছে তাদের বিরুদ্ধেই লেগেছে। ইশরাক হোসেন অপমেয়র, এটা মেয়র, একটা হলো উপমেয়র, মানে জাস্ট দিস ইজ কল্ড অ্যান অ্যাসোসিয়েট মেয়র। আর এটা হইলো উপমেয়র না, অপমেয়র। নিজে নিজে মেয়র হওয়া, নিজে নিজে শপথ নেওয়া, মাননীয় মেয়র বলা, সব কিছু সে করেছে এবং এই বাংলা ভিশনের মাধ্যমে আমরা জেনেছি। এখন এই যে টেলিভিশন চ্যানেল বাংলা ভিশন যে অপতৎপরতা দেখাচ্ছে এই দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, উপদেষ্টাদের বিরুদ্ধে, যে কোনো ঘটনা ঘটুক, একটি গাছ ভেঙে পড়েছে তুফানে, সেই দোষ ডক্টর ইউনূসের। কোথাও একটি গাড়ির চাকা পাংচার হয়েছে, সেই দোষ ডক্টর ইউনূসের। এই এজেন্ডা মিলে যাচ্ছে কার সাথে? আপনার পার্শ্ববর্তী দেশ অর্থাৎ ভারতের প্রোপাগান্ডার সাথে মিলে যাচ্ছে। তারা
ডক্টর ইউনূসকে একদম জঙ্গি নেতা হিসেবে উপস্থাপন করেছে, রেডিক্যাল লিডার হিসেবে উপস্থাপন করেছে, জঙ্গিদের নেতা হিসেবে উপস্থাপন করেছে। এই প্রচারের সাথে মিলে যাচ্ছে কারা? প্রথম আলো। একই সাথে এটাকে ক্যাশ করে বিএনপির ভিতরে যারা ভারতপন্থী হিসাবে পরিচিত, তারা এই কাজটি করে যাচ্ছে, প্রপাগান্ডা হিসাবে চালিয়ে যাচ্ছে। আর ঠিক এখান থেকে এটা অর্গানাইজড করছে অ্যাজ এ মাস্টার মাইন্ড ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামানই বাংলাদেশের আসলে পরবর্তী মাস্টার মাইন্ড। বাংলা ভিশনে কিন্তু ওয়াকারুজ্জামানের লোক আছে, যেমন মোস্তফা কামাল, সিনিয়র সহকারী বার্তা প্রধান, মোস্তফা কামাল। আর কালের কণ্ঠ আছে আরেকটা পত্রিকা, আপনি খেয়াল করলে দেখবেন এই মার্চ মাসে, এপ্রিল মাসে শেষ ভরসা ওয়াকারুজ্জামান কলাম লিখেছে, বক্স কলাম। তার আগে ফেব্রুয়ারি মাসে লিখেছে ভরসার বাতিঘর ওয়াকারুজ্জামান। এরপরে মে মাসে লিখেছে একজন গণতন্ত্র মনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সবগুলো লেখাই লিখেছে এই বাংলা ভিশনের মোস্তফা কামাল। ধরেন বাংলা ভিশন, মোস্তফা কামাল, সেনাপ্রধান, বসুন্ধরা বা কালের কণ্ঠ, বসুন্ধরাই তো কালের কণ্ঠ, একটা চতুর্মুখী চুক্তি হয়েছে। তুমি 100 কোটি, তুমি 200 কোটি, এদের তো টাকা অভাব নাই, আমাদেরকে মেরে গলা কেটে এরা টাকা বানাইছে। ধরুন সয়াবিনের তেল 110 টাকা, তারা 190 টাকা করছে, আমাদেরকে থেকে নিচ্ছে, নিয়ে এরা এদের ব্যবসায়িক স্বার্থ হাসিল করছে। দুই দিকে, এক আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে, এই টাকা দিয়ে সরকারকে আবার ম্যানেজ করছে এদেশের জনগণেরই বিরুদ্ধে। তো এইভাবে বেইমানেরা কাজ করে, সেখানে তারা ইচ্ছামতো কলাম লেখে, ইচ্ছামতো নিউজ করে। এখন আসিফ মাহমুদের পেছনে কারা লাগলো? ধরেন যারা এই আন্দোলনের শেখ হাসিনার বিপক্ষে সমন্বয়ক বলেন, অথবা সমন্বয়কের সমন্বয়ক বা সমন্বয়কের ইমাম, যত কিছুই বলেন, এদের মধ্যে সবার গায়ে কালিমা লেগেছে। হাতে গোনা কয়েকজন বাকি আছে, সাদেক কায়েম, আসিফ মাহমুদ, নাহিদ। এখন এই চরিত্রগুলোকে কার্টুন করা বা হাস্যকর হিসেবে উপস্থাপন করার চেষ্টা তারা করে যাচ্ছে। এখন মূল তাদের টার্গেটই হলো এই চরিত্রগুলোকে নষ্ট করে দেওয়া, আর এটার মাস্টার মাইন্ড হলো ওয়াকারুজ্জামান। এই কারণে আসিফ মাহমুদের পেছনে তারা লেগেছে মিডিয়া নিয়ে। এদিকে সাদেক কায়েমের পেছনকে আবার লাগাই দিছে কাকে? নাহিদ ইসলামকে। দুজনেই ভালো। দেখেন, নাহিদ ইসলাম কখনোই দাবি করে নাই যে আমি সমন্বয়ক। এই সাদেক কায়েম, কিন্তু নাহিদ বলছে সাদেক কায়েম সমন্বয়ক না। সাদেক কায়েম কি দাবি করেছে? করেনি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।